নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন সব সময়। আজ সব সময়ের মুখোমুখি অনুষ্ঠানে এসেছেন রাজ্যের মন্ত্রী, সাগরদিঘির বিধায়ক মাননীয় সুব্রত সাহা। সুব্রতদা, আমাদের মধ্যে আসার জন্য অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝে আপনি যে আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা এই অনুষ্ঠান সরাসরি দেখছেন। আপনারা মাননীয় মন্ত্রীর কাছে ফোন করতে পারেন, কোনো রাজনৈতিক বিষয়ে নয়, আপনার এলাকার সমস্যা নিয়ে, অভাব অভিযোগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে পারেন মন্ত্রীর কাছে। সেজন্য ফোন করতে পারেন এই নাম্বারে। আমাদের ফোন নাম্বার 03482260586। নাম্বারটি আরেকবার বলছি, আমাদের ফোন নাম্বার 03482260586। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, কোনো রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করবেন না। আপনার এলাকার অভাব অভিযোগ এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইলে তবেই ফোন করবেন এবং জানাবেন। সুব্রতদা, এই যে আপনার রাজনৈতিক জীবন, জার্নি অফ পলিটিক্স, এটা শুরুটা যদি আমাদেরকে এবং আমাদের দর্শকদের জানান। আমার রাজনৈতিক জীবন শুরু, সেটা একটা মানে আকস্মিক বলা যেতে পারে, এবং সেটা আমার কলেজ জীবন থেকে। এবং আমি বহরমপুর কৃষ্ণনাথ কলেজে পড়াশোনা শুরু করি, কলেজের শিক্ষা সেখান থেকে শুরু করি। এবং সেখানে যখন আমি ভর্তি হলাম, সেই ভর্তি হওয়ার পর ওখানে ছাত্র পরিষদ তারা আমাকে সিলেক্ট করলেন জিএস ক্যান্ডিডেট প্রথমেই। এবং তার আগে পর্যন্ত আমার রাজনীতির সম্বন্ধে ধ্যান ধারণা তেমন কিছু ছিল না। এবং কলেজ স্কুলে যখন পড়তাম, হায়ার সেকেন্ডারি পাশ করে এলাম, একদমই মানে আমি ঘরোয়া এবং শুধুই পড়াশোনা, ছাত্র জীবন এরকমভাবে আমি কাটিয়েছি। তাতে কিছু কিছু ওই যেমন আবৃত্তি প্রতিযোগিতায় হয়তো থাকতাম, কুইজে থাকতাম, এরকম থাকতাম, কিন্তু রাজনীতির কোনো নামগন্ধ সেখানে ছিল না। কিন্তু যখন কলেজে আমাকে দাঁড় করানো কথা বলা হলো, তখন আমি কিন্তু রাজি হয়েছিলাম না, কারণ একদম সরাসরি রাজনীতির মতন মনে হয়েছিল আমাকে। তো যাই হোক, সেটা আমি বলেছিলাম যে যদি আমার বাড়িতে মা বাবা পারমিশন দেন তাহলে আমি হব। তো সেখানে তারা কলেজের থেকে যারা তখন ছাত্র পরিষদ করতেন, যারা সিনিয়র দাদারা ছিলেন, তারা আমার বাড়িতে এসে তারা আমার মার সাথে কথা বলেন, বাবার সাথে কথা বলেন, এবং তাদের মতামত নিয়ে আমি তখন জিএসএ প্রার্থী হয়েছিলাম ছাত্র পরিষদ। তো এইভাবে আমার শুরু। কিন্তু তারপরে কি হলো, নির্বাচনে খুব প্রচার হলো। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ অনেক মানে বিরাট বড় কলেজ, তার অনেক বড় ঐতিহ্য। মাস্টারদা এখানে পড়েছেন এক সময়। এই ঐতিহাসিক কলেজে জিএস দাঁড়িয়েছি, ভাবতে ভালো লাগছিল এবং একটা ভয়ও ছিল যে এত বড় কলেজের দায়িত্ব যদি পড়ে। যাক, ভালো লাগা এবং ভয় এই দুটোর মধ্যে দিয়ে আমি চলতে শুরু করেছিলাম জিএস প্রার্থী হয়ে। এবং ভোটের দিন যখন নির্বাচন শুরু হয়ে গেছে, বেশ খানিকক্ষণ ভোট আমাদের যখন চলছে, এমন সময় কোর্ট থেকে একটা ইনজাংশন এসে গেল যে সেখানে ইনজাংশনটা অপোজিট দল করেছিল, তাদের প্রার্থী কোনো ব্যাপার নেই। সেই ইনজাংশনের জন্য ভোটটা বন্ধ হয়ে গেল। প্রায় 1 ঘন্টা ভোট চলার পর ভোটটা বন্ধ হয়ে যায়। তখন আমি কিন্তু খুব আপসেট হয়েছিলাম যে 1 মাসের এত প্রস্তুতি নিয়ে নির্বাচনে আমি লড়ছি এবং আমি খুব আশাবাদী ছিলাম। তখন কলেজে ছিল পিএসইউ প্রধান অপোজিশন, এসএফআই ছিল তখন। এসএফআই জাস্ট ওই দক্ষিণপন্থী এবং বামপন্থী এরকম একটা ছিল। তো যাই হোক, সেটা যখন ওই ইনজেকশনটা হয়ে গেল, ভোটটা বন্ধ হলো, তখন আমি খুব আপসেট হয়েছিলাম যে নির্বাচনের ফলাফলটা বুঝতে পারবো না। সে আর ভোট হয়নি। এবং সেই সময় একটা আমার মধ্যে জেদ কাজ করেছিল যে যখন নির্বাচনটা হলোই না, তাহলে সক্রিয়ভাবে দেখতে হবে রাজনীতিটা, মানে সংগঠনটা দেখতে হবে, ছাত্র পরিষদটা করতে হবে। এবং সেই থেকে আমার শুরু রাজনীতি জীবন চলা। আচ্ছা, আপনি যখন ছাত্র রাজনীতি করতেন, সেই সময়ে বহরমপুরে একটা ছাত্র পরিষদের বড় সম্মেলন হয়েছিল এবং তার পরবর্তীতে আপনি মস্কোতে গিয়েছিলেন। এই মস্কো যাওয়ার গল্পটা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে দেন। মানে ওটা হচ্ছে যে ওই তখন 73 এরকম হবে। তখন
আমি বহরমপুর কেন কলেজে পড়ছি, আবার এদিকে ছাত্র পরিষদ করছি, তখন অনেকটা এগিয়ে গেছি। তখন এখানে ছাত্র পরিষদ করতাম, সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে ছিলেন আমাদের কেন কলেজে। আমি তখন তারপরে ঢুকেছি, পরের বছর আমি। তো এরকম যখন এরকম হচ্ছে, ঠিক সেই সময় আমরা অনেকটা এগিয়ে গেছি সংগঠনের দিক থেকে। তখন প্রদেশে সুব্রত মুখার্জিদের সঙ্গে পরিচয় হয়ে গেছে। তখন একটা ছাত্র পরিষদের রাজ্য সম্মেলন করার কথা হয়েছিল, এবং সেটা আমি বলেছিলাম যে আমাদের মুর্শিদাবাদে করা হোক, এবং কলকাতা আমাদের প্রাদেশিক ছাত্র পরিষদ নেতৃত্ব সেটা তারা মেনে নিয়েছিলেন। সুব্রত মুখার্জি ছিলেন তখন সভাপতি, এবং তিনি মেনে নিয়েছিলেন, এবং মেনে নিয়ে তখন এখানে সেটা হয়। এবং সেটা ওই মোহন সিনেমার সামনে যে কলেজ, আমাদের কলেজের কেন কলেজের মাঠ, ওইখানে আমাদের হয়েছিল। এবং তখন আমাদের রাজ্য সরকারও ছিল, কংগ্রেস সরকার ছিল, এবং সরকারের অনেক স্টল তখন আসে, এবং মিনি এআইসিসির মতো করে ওটা বড় করে করা হয়। এবং একটু বিরত করছে, এটা ফোন এসেছে। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি অনুগ্রহ করে আপনার নামটা বলবেন, কোথা থেকে বলছেন? আমার নাম বিকাশ মন্ডল, আমার বাড়ি হচ্ছে ভাদু। হ্যাঁ বলুন বলুন। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মাননীয় মন্ত্রী সুব্রত সাহা। আপনি ওনাকে প্রশ্ন করতে পারেন, আপনার এলাকার কোনো সমস্যা নিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করতে পারেন। হ্যাঁ বলুন। আমাদের নমস্কার, মন্ত্রী নমস্কার। আজকে আমার বাড়ি হচ্ছে বেলতলা নাম হচ্ছে ভাদু। আপনি আপনার টেলিভিশন সেটের সাউন্ডটা মিউট করে কথা বললে আমাদের পক্ষে সুবিধা হয়, না হলে আপনার কথা কেটে যাচ্ছে, জানতে সমস্যা তৈরি হচ্ছে। হ্যালো। হ্যাঁ আমার ভাবটা থেকে হ্যাঁ বুঝতে পেরেছি। আপনার টেলিভিশন সেটের সাউন্ডটা একটু দয়া করে যদি আপনি মিউট করে দিতেন, তাহলে আমাদের এই যে যান্ত্রিক অস্বস্তি হচ্ছে, অসুবিধা হচ্ছে, সেটা কমন আছে। হ্যাঁ বলুন, এবার বলুন। বলতে যে আমার বাড়ি হচ্ছে ভাদুর। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি কি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন বলুন। বিচ্ছিন্ন বোঝা যাচ্ছে না কথা, লাইনটা বিচ্ছিন্ন করে দিতে হলো আমাদের, বোঝা যাচ্ছে না যেহেতু। সুব্রতদা যেটা বলছিলেন যে মোহনের মাঠে ওখানে ওইটা হয়েছিল, তখন অনেক সরকারি স্টল এসেছিল, এবং ওটা অনেকটাই মানে মিনি আইসিসি এরকম একটা মডেলে ওটা করা হয়েছিল। এবং সেখানে আমাদের অনেক নেতৃত্ব, মানে এমনকি দিল্লির নেতৃত্ব এসেছিলেন, মোহনধারিয়া এসেছিলেন। এবং মোহনধারিয়া তখন সার্কাস ময়দানে যেটা আমার জনসভা হয়েছিল, মোহনধারিয়া ইংরেজিতে স্পিচ রেখেছিলেন, আর প্রিয়দাস মুন্সী তার বাংলা তর্জমা করে দিয়েছিলেন। এটা একটা ঐতিহাসিক মিটিং ওখানে হয়েছিল। তো সেখানে আর কি ছাত্র পরিষদের কমিটি হয়, রাজ্য কমিটি, এবং সেখানে আমি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম রাজ্যে। এবং তারপরে আমি তো রাজ্যে যাই, সেখানে ল কলেজে ভর্তি হই, এবং MA জার্নালিজমে MA এবং লয়ে ভর্তি হই, এবং ওইখানে পড়াশোনা এবং ওখানে রাজনীতিটা তখন একটু বৃহত্তর ক্ষেত্রে করার সুযোগ আমি পেয়েছিলাম। এটা তারপরে যে মস্কো গেলেন, মস্কো যাওয়ার বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে মানে কনফারেন্সটা করলাম ছাত্র পরিষদের রাজ্য সম্মেলন, 8ম রাজ্য সম্মেলন। মানে এত বড় রাজ্য সম্মেলন ওর আগে কখনো হয়নি, আর তারপরে আজ পর্যন্ত হয়নি। মানে ওটাই প্রথম, ওটাই ঐতিহাসিক রাজ্য সম্মেলন, ঐতিহাসিক। তো সেই রাজ্য সম্মেলন করার যে সাফল্যটা হয়েছিল, তখন আমাকে সুব্রত মুখার্জি সুপারিশেই এবং প্রিয়দাস মুন্সী তখন আমাকে সিলেক্ট করেছিলেন ওই 8th ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য। ওটাও 8ম ছিল, 8th ওয়ার্ল্ড, 8ম এদিকে আপনার ছাত্র পরিষদের রাজ্য সম্মেলন, আবার 8ম যুব উৎসব, গোটা পৃথিবী 8th ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল। ওটা হয়েছিল আপনার জার্মানিতে হয়েছিল, এবং এটা অর্গানাইজ করে রাশিয়া, জার্মানিতে হয়েছিল। তো ওটা আমাকে সিলেকশন করা হয়, এবং 2-3 দিনের মধ্যে আমাকে প্রস্তুতি নিয়ে আমাকে রওনা হতে হয়েছিল। একটা ফোন এসেছে, একটু বিরত করছি। আচ্ছা, আপনি এর আগে আপনার সঙ্গে কথা বলতে গিয়ে জানছিলাম যে
এই যে দীর্ঘ সময়ের এই রাজনৈতিক পথ, আপনার যাপন জুড়ে রাজনীতি, প্রিয়রঞ্জন দাস মনীষীর সঙ্গে বাসে করে যাচ্ছিলেন, এটা তখন কিরকম ছিল, মানে তখন তো মানে তখন যুক্তফ্রন্টের সময়, পরবর্তীকালে 72-73 পর, তার আগে তারপরে ওই একটা টার্ম কংগ্রেস ছিল 72-77, তারপরে এবং আগে অনেক সংগ্রাম আমাদের মোকাবেলা করতে হয়েছে। বিরত করছি। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। তখন ওই প্রিয়দা আসতেন এবং ট্রেনে করে আসতেন। তখন ট্রেনে করে আসতেন, আমি যেতাম বহরমপুর স্টেশনে, উনি ওই ভোরের ট্রেনে নামতেন। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তখন এখানে আমার বাড়িতে ও থাকতো, রাত্রে থাকতো, নাইট হল্ট করতো আগে এসে। তো আমি স্টেশনে আসতাম, এসে প্রিয়দাকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে আমার বাড়িতে নিয়ে যেতাম এবং ওখান থেকে আর কি সমস্ত জেলার বিভিন্ন জায়গায় মিটিং করতে যাই। বাসে করে মিটিং, প্রিয়দাকে নিয়ে বাসে করে আমি অনেক জায়গায় মিটিং করেছি। যেমন একটা মনে পড়ছে আমার হরিহরপাড়ার নিশ্চিন্তপুর একটা গ্রাম, সেখানে বাসে করে উনি ধুতি পরে পাঞ্জাবি পরে তখন আসতেন। তো ওখানে মিটিং করতে নেমেছি। আমার সেই প্রিয়দার ওই বক্তৃতার প্রথম লাইনটা মনে আছে এখনো, যে উনি বলছেন যে নিশ্চিন্তপুরের মানুষ আর নিশ্চিন্তে বাস করতে পারবেন কিনা এটা ভাববার দিন আজকে এসছে। মানে তখন যুক্তফ্রন্টের অত্যাচার চারিদিকে, ওদের খুন খারাপি রাজনীতি তারা করছেন। এথরায় শিক্ষক হত্যা হয়েছে, এরকম নানা রকম, নারায়ণ কর হত্যা হয়েছে কলকাতায়। তো এইগুলো তার ভিত্তিতে বলছেন যে নিশ্চিন্তপুরের মানুষ আর নিশ্চিন্ত। অসাধারণ বাংলা ভাষাটা এত সুন্দর বলতেন, বক্তব্যে এত সুন্দর শব্দচয়ন করতেন। তাকে দেখে মানুষ ভিড় করতো এবং তার বক্তৃতা শুনে মানুষ আকৃষ্ট হতো। কিন্তু তাকে নিয়ে সে বাসে করে বেশি ঘুরতেও পারতাম না, কারণ বাসে টাইম লাগতো, একটার বেশি দুটো মিটিং করা যেত না। এরকম ভাবে জেলায় ঘুরেছি এবং সংগঠনটাকে করার চেষ্টা করেছি। তখন কৃষ্ণনাথ কলেজে জিএস পদে প্রার্থী আপনি, সেই থেকে জার্নি শুরু হলো সাগরদিঘিতে দাঁড়ালেন 2011 সালে, জিতলেন এবং আপনি মন্ত্রী হলেন। এই পথটায় সাগরদিঘিতে আপনি যখন আসলেন, আপনার রাজনৈতিক মানে ভোট যুদ্ধ কয়েকদিন বাদে, তার ঠিক আগে আপনার বাবা প্রয়াত হলেন। এই সময়টাই একদিকে একটা মানসিক সংকট, এদিকে একটা ভোট যুদ্ধ, সেই যুদ্ধে জয়লাভ করার একটা দৃঢ় প্রতিজ্ঞা, সেই জায়গাটা কিভাবে সামলালেন আপনি? প্রথমত হচ্ছে সাগরদিঘি আমার কাছে একটা ভোটে দাঁড়ানোর জন্য একটা নতুন জায়গা ছিল। কারণ একটু বিরত করছি। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী রয়েছেন, কোনো রাজনৈতিক বিষয় নয়, আপনার এলাকার সমস্যা নিয়ে আপনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আমার এলাকার তো ভগবান গোলা, হ্যাঁ আপনি একটু কথাটা পরিষ্কার করে বুঝতে পারছি না আপনার কথা, একটু জোরে বলুন। মহিষাস্থলী, হ্যাঁ হ্যাঁ একটু জোরে বলুন কথাটা। বলছি এলাকার তো হ্যাঁ পানীয় জলের সমস্যা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এই বিষয়ে মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। ভগবানগোলা থেকে, মহিষাস্থলী থেকে একজন ফোন করেছেন যে ওখানে পানীয় জলের সমস্যা রয়েছে। ওখানে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য যেটা আমাদের সরকার এখন যেটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ আর্সেনিক প্রবণ জেলা এবং আমাদের গঙ্গার পূর্ব দিকটা খুব বেশি আর্সেনিক, পশ্চিম দিকেও রয়েছে কিন্তু কম, কিন্তু পূর্ব দিকে খুব বেশি। এখন ভগবানগোলাটা হচ্ছে আমাদের গঙ্গার পূর্ব দিকে, তো সেখানে আমাদের একটা চেষ্টা করা হচ্ছে, যেটা রঘুনাথগঞ্জে করা হয়েছে, হ্যাঁ লালবাগে করা হয়েছে, যে গঙ্গার জলকে মানে ট্রিটমেন্ট করে সেই জলটা মানুষের মধ্যে দেওয়া। তো ভগবানগোলাতে এরকম কোনো স্কিম আছে। এটা আমরা দেখছি যে জঙ্গিপুর থেকে এটা অনেকটা ডিস্টেন্স হচ্ছে, লালবাগ থেকেও ঠিক তাই। পাইপলাইন দিয়ে নিয়ে গেলে জলের ফোর্স অনেক সময় কম থাকে। একটা চেষ্টা করা হচ্ছে যে ওখানেই আলাদা করে কোনো পরিশ্রুত জল গঙ্গা থেকে নিয়ে ট্রিটমেন্ট করে করা যায় কিনা, এটার একটা পরিকল্পনা নেওয়ার চেষ্টা চলছে।
আচ্ছা সুব্রতদা, যেটা বলছিলেন ওই সাগরদিঘিতে ওই ফেজটা, একদিকে বাবাকে হারালেন আর কয়েকদিন বাদে ভোট, নির্বাচনী বৈতরণী পার হতে হবে। ওই যে সাগরদিঘি যেটা বলছিলাম, যে সাগরদিঘি নির্বাচনে দাঁড়ানোর জন্য আমার কাছে একেবারে নতুন ছিল জায়গাটা। যদিও জেলার ছাত্র রাজনীতি করার সুবাদে জায়গাটা আমার কাছে নতুন ছিল না, কারণ আমি গোটা জেলায় ছাত্র পরিষদ যখন করতাম তখন খুব সংগঠনটা করেছিলাম। প্রিয় দাসমুন্সির নেতৃত্বে, সুব্রত ভগবান ছিল তাদের নেতৃত্বে। কিন্তু নির্বাচন দাঁড়াতে গেলে আরেকটু ডিটেলসের কাজ, ডিটেলস যোগাযোগটা দরকার হয়। সেই দিক থেকে সাগরদিঘি ছিল আমার কাছে একটা নতুন জায়গা। কিন্তু সাংগঠনিক দিক থেকে আমার পরিচিতি ছিল ওখানে, আমার অনেক ফলোয়ার তারা থাকেন ওখানে, সব কিছু ছিল। তবু যখন আমাকে দাঁড়াতে হলো তখন আমি ওখানে গিয়ে সার্ভে করলাম। সার্ভে করে দেখলাম যে আমাদের সাংগঠনিক পরিস্থিতিটা দুর্বল আছে। তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী, তৃণমূল সংগঠনটা সেখানে সেইভাবে খুব একটা মজবুত জায়গায় নেই। এবং তার 1 বছর আগেই ওখানে যে লোকসভার ভোট হয়েছিল সেখানে কংগ্রেস জয়ী হয়েছিল 26,000 ভোটে। কংগ্রেসের একটা ব্যাপক ভোট ওখানে আছে। আর সিপিএম এমএলএ, ওখানকার বিধানসভা সদস্য রানিং সিপিএম, এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবই সিপিএম। আর আবার কংগ্রেস সেখানে একটা লিড পেয়েছে। তো তৃণমূলের সেখানে জায়গা একটা করে নেওয়া একটা বেশ যথেষ্ট শক্ত ব্যাপার। কিন্তু আমার একটা ভীষণ কনফিডেন্স ছিল যে এই দলের নেত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তখন সারা বাংলায় একটা পরিবর্তনের ডাক দিয়েছেন। আমার একটা কনফিডেন্স ছিল যে যদি মমতা ব্যানার্জির এই বার্তা যদি আমি সাগরদিঘির মানুষের কাছে ঠিক মতো পৌঁছে দিতে পারি, আর উনি যদি একবার আসেন, তাহলে আমি অনেকটাই মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং তাদের সমর্থন আমি আদায় করতে পারবো। একটু বিরত করছে, এটা ফোন নিচ্ছি সুব্রতদা। হ্যাঁ নমস্কার। হ্যালো, আমি লালবাগ থেকে বাপন বলছি। আমাদের সঙ্গে রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা রয়েছেন। আপনি মন্ত্রী মহাশয়ের কাছে কোনো বিষয়ে কোনো সমস্যা নিয়ে, আপনার এলাকার উন্নয়নজনিত সমস্যা নিয়ে প্রশ্ন মানে দৃষ্টি আকর্ষণ করতে পারেন, বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাই যে আমাদের শহরের উপর দিয়ে যে আপনার পিএইচি যে গঙ্গার জল, খাওয়ার জলের পানীয় জলটা গেছে, এই খাওয়ার জল পানীয় জলটা আমরা শহরের লোকরা বঞ্চিত। তো আমার দাদা উদ্বোধন করেছিলেন, তো সেটা যদি আমাদের শহরের লোকরা পায় তাহলে খুব উপকৃত হবে। বাবুবাবু, ফোন করার জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে। দাদাকে আমি শুভ বিজয়ার প্রণাম জানাই। শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে সব সময়ের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। ওখানে পানীয় জলের যেটা উদ্বোধন করে এসেছিলাম, ওটা মানে গ্রামের জন্য ওটা করা হয়েছে। তো শহরের মানুষ নিশ্চয়ই বঞ্চিত হওয়া উচিত নয়, এটা আমি কথা বলবো পিএইচির সঙ্গে। ওখানে মিউনিসিপ্যালিটি রয়েছে, তো মিউনিসিপ্যালিটিকে এগিয়ে আসতে হবে। মিউনিসিপ্যালিটি এগিয়ে না এলে তো এটা করা যায় না। যদি ওখানকার মিউনিসিপ্যালিটি এগিয়ে আসে এই পানীয় জলটা নেওয়ার জন্য, তাহলে বাকি কাজটা যাতে করে দেওয়া যায় সে ব্যাপারে আমি উদ্যোগী হব। আচ্ছা সুব্রত, ওই সময় আপনাদের দল আপনার পাশে কিভাবে দাঁড়ালো? তখন আমি ওই দেখলাম যে মমতা ব্যানার্জির যে ডাক বাংলার পরিবর্তন, যদি এটা আমি মানুষের কাছে পৌঁছাতে পারি এবং তাকে একবার আনতে পারি, তাহলে নিশ্চয়ই একটা ভালো কিছু হবে। ঠিক তাই হলো। আমি মমতা ব্যানার্জি বার্তা গ্রামের মানুষের কাছে পৌঁছাতে শুরু করলাম এবং একদিন মমতা ব্যানার্জি তিনি এলেন এবং খুব ভালো মিটিং হয়েছিল। সেদিন খুব বৃষ্টি ছিল, মাঠে জল জমে গেছিলো, তা সত্ত্বেও মানুষ কাতারে কাতারে এসেছিলেন তার বক্তব্য শুনতে, এবং তিনি এসে সেদিন মানুষের কাছে আবেদন রেখেছিলেন আমাকে ভোট দেওয়ার জন্য। এই সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ঠিক এর মধ্যেই আমার বাবার আকস্মিক মৃত্যু হয় এবং আমি তখন ওখানে প্রচারে ছিলাম, বাড়িতে ছিলাম না। তো একটু বিরত করছে, এটা ফোন এসেছে। হ্যাঁ, আপনাকে স্বাগত। আপনার টেলিভিশন সেটের সাউন্ডটা দয়া করে একটু মিউট করবেন, তাহলে আপনার কথা বুঝতে সুবিধা হবে। আমি লালবাগ থেকে বলছি। আপনার নামটা অনুগ্রহ করে বলুন। লালবাগ থেকে বলছি। আমি মন্ত্রী সুব্রত সাহাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা জানাই, সঙ্গে আপনাকেও রাজীব দা। হ্যাঁ, আপনার নামটা অনুগ্রহ করে যদি বলেন। সুভাষিস পাল।
আচ্ছা আচ্ছা, সুভাষিস দা, আপনাকেও সবসময়ের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাই। বিজয় শুভেচ্ছা রইল। হ্যাঁ বলুন, মন্ত্রীর কাছে কি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে হ্যাঁ, মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আমার একটা প্রস্তাব। লালবাগ তো একটা ঐতিহাসিক জায়গা, আর এখানে প্রত্যেকটা ঘরে ঘরে ছেলেমেয়েরা আছে, গান আবৃত্তি নাচ ইত্যাদির সঙ্গে যুক্ত আছে, কিন্তু এখানে একটা সংস্কৃতি চর্চার কেন্দ্র নেই। আসলে একটা আছে যেটা, সেটা সেমিনার হলের ওখানে, সেটা একেবারে মানে উপযুক্ত নয়। তা আমি মন্ত্রী মহাশয়ের কাছে আমার বিশেষ অনুরোধ, যদি একটা লালবাগে অন্তত সিরাজউদ্দৌলাকে স্মরণ করে সিরাজউদ্দৌলা সদর এরকম একটা যদি করা যায়, তাহলে লালবাগের মানুষের খুব ভালো হবে এবং মন্ত্রী মহাশয়কে আমরা দারুণ ভাবে তাকে করতে পারবো। এটা আমার ধন্যবাদ বাবু, ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এটা খুব ভালো প্রস্তাব। এটা আমাদের মুর্শিদাবাদ খুব মানে সাংস্কৃতিক জায়গা, বহরমপুর মুর্শিদাবাদ এগুলো তো আমাদের একটা ঐতিহ্য রয়েছে। সেই হিসাবে যে প্রস্তাবটা উনি রাখলেন এটা যথেষ্ট যুক্তিসঙ্গত। ওখানে একটা লালবাগের সরকারি একটা হল আছে, সেমিনার হল যেটা বলে, সেটা অনেকটা দূরে আর কি। আচ্ছা, আমি খুব শীঘ্রই একবার ওই হলটা পরিদর্শন করব, আর ওখানে নতুন করে কোনো একটা কিছু করা যায় কিনা, যেমন বহরমপুর রবীন্দ্র সদন আছে, সিরাজ নাম উনি প্রস্তাব দিয়েছে, সবকিছু মিলিয়ে একটা আমরা চিন্তা ভাবনা করবো, বিষয়টা দেখবো। সুব্রতদা, বাবার মৃত্যুর পর আপনাদের দলনেত্রী কি বললেন? তারপরে ওই যখন বাবা মারা গেলেন 19 তারিখ, আর 23 তারিখে ভোট, মাঝখানে 4 দিন ছিল। তো ন্যাচারালি আমি তো খুব ভেঙে পড়েছিলাম এবং আমি যাচ্ছিলাম না সাগরদিঘিতে। 17 তারিখে এসেছিলাম, 18-19 তারিখে বাবা মারা গেলেন, তারপরে আমি আর যাচ্ছিলাম না। ফোন এসেছে, একটু বিরত করছি। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি ভাদুর থেকে বিকাশ মন্ডল বলছি। কোথা থেকে বলছেন? ভাদুর থেকে। ভাদুর থেকে। হ্যাঁ বিকাশ বাবু, আমাদের সঙ্গে মন্ত্রী সুব্রত সাহা রয়েছেন। আপনি তাকে রাজনৈতিক বিষয়ে নয়, যে কোনো আপনার এলাকার সমস্যা নিয়ে মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে পারেন। হ্যাঁ, বিজয়ের নাম মন্ত্রী মহাশয় জানায়। পরে জানাই আমাদের ভাদুর গ্রাম হচ্ছে ভাবতা থেকে 5 কিলোমিটার। ভাবতা থেকে 5 কিলোমিটার? 5 কিলোমিটার। এবং আমাদের গ্রামের ছেলেমেয়েদেরকে স্কুল যেতে ওখান থেকে মানে ভাদুর থেকে মানিকগঞ্জ স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। 5 কিলোমিটার আমাদের, আর বেললাগে আমাদের ভাদুর থেকে হচ্ছে 5 কিলোমিটার। 6 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ। আমাদের রাস্তা না বেরোনোর রাস্তা মানে সাইকেল কিংবা মোটরসাইকেলে যাওয়ার মতো করে রাস্তা নেই, আমাদেরকে হেঁটে যেতে হয়। আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকে তো হাই স্কুল নেই, সিনিয়র স্কুল আছে, এবং গ্রামের ছেলেদেরকে সবই হেঁটে 6 কিলোমিটার হাঁটতে হয়। মানে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা খারাপের জন্য আমাদেরকে যেটা বেললাগা ভাবতা মানে কোনো দিকে যদি মানে কোনো অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমাদের বেললাগা মানে বহরমপুর যেতে হলে বিকাশবাবু যে আপনাদের এলাকার রাস্তাটা খুবই খারাপ, চলাচলের অযোগ্য এবং কোনো গাড়ি ঘোড়াও চলাচল করে না। এই বিষয়ে আপনি দৃষ্টি আকর্ষণ করছেন, আপনি ফোন করেছেন, সেই জন্য সবসময়ের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, বিজয়ার শুভেচ্ছা, ভালো থাকবেন আপনি। এই ব্যাপারে যদি আপনি এটা লিখে আমাকে পাঠাতে পারেন যে রাস্তাটা কোথা থেকে কোথায় কত দূরে, কারণ সাধারণত খুব ছোট রাস্তা হলে এটা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি করে থাকে, না হলে জেলা পরিষদ। তবে যদি আমাকে এটা লিখে পাঠাতে পারেন তাহলে আমি এটা উপযুক্ত জায়গায় সুপারিশ করবো যাতে এই রাস্তাটা হয়। আমি আমার সুপারিশটা পাঠাবো। তাহলে সুব্রতদা যে কথাটা হচ্ছিল যে বিষয়ে, যে ওই তারপরে আমি যখন ওই 19 তারিখে বাবা মারা যাওয়ার পর আমি সত্যি ভেঙে পড়েছিলাম এবং নির্বাচনে আমি আর যাচ্ছিলাম না, আর বাকি ছিল মাত্র 3 দিন। তখন আমাকে সাগরদিঘি যারা মানুষ তারা অনেকেই ফোন করেন, বলে যে আপনি একবার আসুন আমাদের মধ্যে, আমাদের কাছে এলে আপনার হয়তো ভালো লাগবে। আর কলকাতা থেকেও আমাকে ফোন করা হয়েছিল যে যে আমরা বুঝতে পারছি তুমি ভেঙে পড়েছো, তবুও একটা দায়িত্ব রয়েছে, এটা তুমি সেটা দেখো। এবং তখন আমার মধ্যে একটা সত্যি একটা তখন একদিকে যেমন দুঃখ এবং ভেঙে পড়া ভীষণভাবে কাজ করছিল তখন, এবং তার পাশাপাশি আমি দেখলাম যে আমি যখন ভোটটা করতে গেছিলাম তখন বাবা আমাকে আশীর্বাদ করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে আমি ওখানে জয়ী হয়ে আসি, এটা চেয়েছিলেন। তো সেই কথাটা আরও বেশি করে মনে পড়াতে আমার তখন মনে হলো যেন যে বাবার ইচ্ছা, যেটা শেষ ইচ্ছা ছিল যে ওখান থেকে যাতে আমি জিতে আসতে পারি, তখন আমি আবার গেছিলাম। যে আমি একটা দিনই খালি
সুযোগ পেয়েছিলাম, মানে বোধহয় শেষ দিন, যেদিন 4টে পর্যন্ত টাইম থাকে, মানে 23 তারিখে ভোট, 22 তারিখটা মাঝখানে অফ, তার মানে 21 তারিখ, 19 থেকে বাবা মারা গেলেন, 21 তারিখে আমি গেলাম, যে ওই একটা দিন আমি যতটুকু পেরেছিলাম আমি মানুষের কাছে গেছিলাম, ঘুরেছিলাম, মানুষের কাছে আশীর্বাদ চেয়েছিলাম। হ্যাঁ নমস্কার। নমস্কার, দেবব্রত দত্ত সাগরদিঘি থেকে বলছি। হ্যাঁ দেবব্রত বাবু, আপনি সাগরদিঘি থেকে বলছেন। আপনি আমাদের সবসময় ফোন করলে লাইভ অনুষ্ঠান দেখে, সেই জন্য আমরা ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে বিজয়ার শুভেচ্ছা সবসময়ের পক্ষ থেকে। মাননীয় মন্ত্রী রয়েছেন, তার কাছে কোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণ কি করতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি বলছি যে ওই সাগরদিঘি যে রেল লাইন আছে নাটকাটিতলা, তার পাশ দিয়ে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি বড় কদর্য, মানুষের মানে অযোগ্য হয়ে আছে আর কি। খানাখন্দে জলে ভর্তি, এমনি সাধারণ মানুষ ওখান দিয়ে প্রায় হাজারে হাজারে মানুষ বাজার যায়, তারপরে আপনার হাট আছে, একটা হাটে যায়, অত্যন্ত চলাচলের অযোগ্য। যদি মাননীয় মন্ত্রী এই খানাখন্দগুলি অন্তত পক্ষে একটু ভরাটের ব্যবস্থা করেন, তাহলে বড় সাগরদিঘিবাসী এবং গ্রামাঞ্চলের লোক বড় উপকৃত হবেন, এটাই আমার বলা। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। এটা খুব ভালো একটা বিষয় উত্থাপন করেছেন। আপনারা তো জানেন যে সাগরদিঘির জন্য আমি অনেক কাজ করছি এবং সাগরদিঘির সার্বিক উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য। তো এই নাটকাটিতলা থেকে যে রাস্তাটা রেল লাইনের ধার দিয়ে আছে হলদি পর্যন্ত, এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা সমস্যাও রয়েছে যে এই রাস্তাটা রেলের জায়গার মধ্যে। সেই কারণে আমি অনেকগুলো রাস্তা করতে পারলেও বা করলেও এইটাকে আমরা আনতে পারছি না। তবে আমার খুব ইচ্ছা যাতে এই রাস্তাটা ঠিকঠাক হয়, আমি তার জন্য চেষ্টা করছি। বিভিন্ন যারা আধিকারিক কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে আমি কথাও বলছি, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর ইতিমধ্যে যে খানাখন্দগুলো হয়েছে, এটা আমি কথা দিচ্ছি, আমি 15 দিনের মধ্যে এই রাস্তাটা যাতে ঠিক করে দেওয়া যায়, তার মানে খানাখন্দগুলো যাতে ভর্তি করে দেওয়া যায়, যাতে ছেলেমেয়েরা স্কুল যেতে পারে, নির্বিঘ্নে বাজারে আসতে পারে মানুষ, এটা আমি করব 15 দিনের মধ্যে। সুব্রত, যে কথার মধ্যে আমরা ছিলাম, তারপরে আমি ওই সাগরদিঘিতে তারপরে তো পৌঁছালাম। এই থেকে মনের একটা থেকে যে বাবা চেয়েছিলেন যে আমি ওখানে জিতে আসি, সেই জায়গা থেকে আপনি জিতলেন, কিন্তু সেদিন আর বাবা নেই। খুব কষ্ট হয়েছে এবং আমার সারা জীবনের সংগ্রাম বাবা দেখেছেন, কিন্তু খানিকটা সাফল্য যেটা এসেছিল জয়ের মধ্য দিয়ে, নিশ্চয়ই সেটা বাবা দেখেননি। এটা আমার ভীষণ কষ্ট এবং আজও কষ্ট সেটা। এবং কলকাতায় যখন আমি গেলাম, তারপর যেদিনকে শপথ অনুষ্ঠান রাজভবনে, সেদিন সুব্রতদা আমাকে বলেছিলেন, সুব্রত তোমার বাবা এটা দেখে যেতে পারলেন না, কেননা সুব্রতদা প্রিয়দা খুবই তো আমার সঙ্গে থেকেছিলেন, আমার বাড়িতে তারা আসতেন এবং তারা বাইরে থাকতেন, খেতেন। উপরে একটা ছোট্ট ঘর ছিল আমার, প্রিয়দা সেখানে দিনের পর দিন রাতের পর কাটিয়েছেন, সুব্রতদা থেকেছেন। আমার মা তাদেরকে খুবই করে যত্ন করে রান্না করে খাওয়াতেন। তো এই যে ব্যাপার, তারা জিনিসটা অনুভব করে আমাকে কথাটা বলেছিলেন। একটা ফোন নিচ্ছি সুব্রত। হ্যাঁ নমস্কার, লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সেই যে একটা আফসোস, এটা আমার থেকেই যাচ্ছে সবসময়, যতই কাজ করি না কেন, ওটা আমার একটা মনের মধ্যে একটা খোঁচা রয়ে যাচ্ছে। আমি খুব এটার জন্য কষ্ট পাই। আপনারা দেখছেন সব সময়ের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। আজ এই মুখোমুখি অনুষ্ঠানে আমরা পেয়েছি রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, যিনি সাগরদিঘির বিধায়ক। আপনারা জানেন এই চ্যানেল মহালয়ার দিন সূচনা হয় এবং আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাই যে সেই সূচনাও হয়েছিল আমাদের মাননীয় মন্ত্রী সুব্রত সাহার হাত ধরে। আজকেও আমাদের ডাকে সাড়া দিয়ে শত ব্যস্ততার মাঝে মাননীয় মন্ত্রী এসেছেন। আপনারা এই অনুষ্ঠান সরাসরি দেখছেন। আপনারা যে কোনো বিষয়ে, রাজনৈতিক বিষয়ে বাদ দিয়ে আপনার এলাকার সমস্যা নিয়ে কথা বলতে পারেন, মন্ত্রীর গোচরে আনতে পারেন, সেজন্য আমাদের ফোন করতে পারেন 03482260-586 এই নাম্বারে। আমরা ফিরে আসবো এই মুখোমুখি অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীর সঙ্গে একটা বিরতির পর।
ছিলাম সবসময় বিশেষ অনুষ্ঠান মুখোমুখিতে। আজ মুখোমুখি অনুষ্ঠানে আমরা পেয়েছি রাজ্যের মন্ত্রী সুব্রত সাহাকে। আপনারা ফোন করতে পারেন, আপনার এলাকার কোনো সমস্যা নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আমাদের ফোন নাম্বার 03482260586। এই নাম্বারে ফোন করে কোনো রাজনৈতিক বিষয়ে নয়, আপনার এলাকার সমস্যা নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন। সুব্রতদা, এই যে গোটা রাজ্যে 2011 সালে পরিবর্তন হলো এবং মুর্শিদাবাদে একটা জায়গায় পরিবর্তন হলো, সেটা সাগরদিঘি। এবং আমরা দেখলাম সাম্প্রতিক যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু মুর্শিদাবাদ জেলায় জেলা পরিষদ কংগ্রেস দখল করলো, কংগ্রেস যথেষ্ট ভালো ফল করলো, সিপিএমও ভালো ফল করলো, কিন্তু একমাত্র সাগরদিঘি কিন্তু তৃণমূলকে পথ দেখালো, তৃণমূলকে আশা দেখালো, এবং সেই পরিবর্তনের ধারাবাহিকতা যে রয়েছে সেটা সাগরদিঘি কিন্তু ধরে রাখলো। এইটা কি করে সম্ভব হলো? সাগরদিঘি পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করেছে, 4টি গ্রাম পঞ্চায়েত, বোখারো, বন্নেশ্বর, পাটকেলডাঙ্গা, সাগরদিঘি, এগুলো তৃণমূল দখল করেছে, যে দীর্ঘদিন ধরে সিপিএম এর দখলে ছিল। এটা কি করে সম্ভব হলো? এই ধারাবাহিকতা, এই পরিবর্তন সাগরদিঘিতেই ধারাবাহিকতা রইল আর অন্য জায়গায় রইল না, এই সাফল্যটা সাগরদিঘি যদি বলে। সেটা হচ্ছে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সাগরদিঘির ক্ষেত্রে এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। একটা ফোন এসেছে, একটু বিরত করছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন আর আপনার নামটা? বহরমপুর থেকে বলছি, মাধব বিশ্বাস। হ্যাঁ, কোথা থেকে? বহরমপুর। হ্যাঁ হ্যাঁ, মাধব বাবু, হ্যাঁ বলুন। আপনাকে সবসময় ফোন করার জন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিজয়ের শুভেচ্ছা জানাই সবসময় পক্ষ থেকে। আমিও আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সঙ্গে মন্ত্রী সুব্রত সাহা রয়েছেন, ওনাকে কোনো বিষয়ে আপনি, আমার একটু প্রশ্ন আছে। হ্যাঁ, আপনি অন্য রাজনৈতিক বিষয়ে দয়া করে প্রশ্ন করবেন। না, রাজনৈতিক বিষয় না, স্যারের মন্ত্রীর দপ্তরের বিষয়ে প্রশ্ন আছে। আপনার এলাকার কোনো উন্নয়ন বা উন্নয়ন হয়নি সেই নিয়ে কোনো? আমার ওই মন্ত্রীর বিষয় নিয়ে আমার প্রশ্ন আছে। বুঝতে পারছি না আপনার কথা। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি নিয়ে আমার একটা প্রশ্ন আছে স্যারের কাছে। প্রসেসিং ইন্ডাস্ট্রি নিয়ে আপনার একটা প্রশ্ন আছে? হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আমি সম্প্রতি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির উপরে একটা সার্ভে করছি। তাতে জেলার যে জায়গাগুলো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে সেই জায়গাগুলো সার্ভে করে দেখছি যে সেগুলো সিজনাল সময় ছাড়া অন্য সময় তারা প্রোডাক্ট করতে পারছে না, তারা ফিনান্সিয়ালি এত দুর্বল, তারা এই কাজটা করছে। হ্যাঁ, তারা স্টোরেজ যাতে করতে পারে বা তাদেরকে যাতে ফিনান্সিয়ালি হেল্প করা যায়, এই ব্যাপারে আপনার যদি হেল্প পাওয়া যেতে পারে সেই ব্যাপারে। ধন্যবাদ, আপনি ফোন করেছেন সেই জন্য সবসময় পক্ষ থেকে আপনার কৃতজ্ঞতাও জানাই আমরা। আপনার প্রসঙ্গে নিশ্চয়ই মন্ত্রী মশাই বলবেন, আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন সবসময়। ফুড প্রসেসিং এর ব্যাপারে আমাদের মুর্শিদাবাদে একটা খুব বড় সম্ভাবনা আছে। এখানে আমরা আম, লিচু এটার উপরে করতে পারি বা অন্যান্য অনেক কিছু বিষয়ে আমরা ফুড প্রসেসিং এ আসতে পারি। তো সেখানে আমরা যারা নতুন যারা এন্টারপ্রেনার, তারা যদি উদ্যোগী হয়, তারা যদি আমাদের জেলা এবং কলকাতা অফিসে যোগাযোগ করে, তাহলে তাদেরকে আমরা 2-3 রকম ভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। একটা হচ্ছে ইডিপি, মানে এন্টারপ্রেনার ডেভেলপমেন্টশিপ মানে প্রোগ্রামের মধ্যে দিয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিতে পারি। তারা যে বিষয়টা করতে চায় সেই বিষয়ে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি। আচ্ছা। আরেকটা যে ট্রেনিংটা নেওয়ার পর তাদের যে আর্থিক সাহায্য দরকার সেটার জন্য আমরা দুরকম ভাবে সাহায্য করতে পারি। একটা হচ্ছে যে ব্যাংক লোন তারা যদি নেয়, সেই ব্যাংকের সঙ্গে আমরা কথা বলে দিই এবং সরকার থেকেও একটা অনুদান দেওয়া হয়, সেটাও আমরা তাদেরকে ব্যবস্থা করে দিতে পারি। যদি তারা যোগাযোগ করে আমাদের দপ্তরে, কলকাতায় করলে খুব ভালো হয়, যদি যোগাযোগ করে মূল ভবন আমাদের অফিস স্থল দিয়ে যদি যোগাযোগ করে, তাহলে আমরা তাদেরকে সব রকম নোহাও এবং আর্থিক সহযোগিতা এবং ব্যাংক লোন আরো অন্যান্য বিষয় দরকার হবে সেগুলো দিয়েও আমরা তাদেরকে সাহায্য করবো। কারণ সরকার এই ব্যাপারে এখন একটু বিরত করছে, একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি জিয়াগঞ্জ থেকে বলছি। হ্যাঁ, আপনার নামটা অনুগ্রহ করে বলবেন? আমার নাম মনোজ কুমার দেবনাথ। হ্যাঁ মনোজ বাবু বলুন। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। মন্ত্রী মশাইয়ের কাছে কি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন বলুন? হ্যাঁ, মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন আছে।
হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কোনো রাজনৈতিক বিষয় নয়। আমরা দর্শকদের কাছে বারবার বলছি যে আপনার এলাকার সমস্যা, উন্নয়নজনিত কোনো প্রশ্ন এই নিয়ে আপনি মন্ত্রী মহাশয়কে দৃষ্টি আকর্ষণ করতে পারেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লন্ডন মিশন বলে একটা হসপিটাল আছে। হ্যাঁ হ্যাঁ, লন্ডন মিশন। হ্যাঁ, 100 বেডের হসপিটাল পৌরসভা চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হসপিটাল এখন খুব অচল অবস্থায় পড়েছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন, উনি শুনতে পাচ্ছেন। আপনি ফোন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বিষয়টা উনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই বিষয়ে 100 বেডের হসপিটাল, আপনার বিষয়টা উনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, উনি এই বিষয়ে উত্তর দিচ্ছেন, আপনি শুনতে থাকুন। লন্ডন মিশন হসপিটাল এটা খুবই পুরাতন একটা হসপিটাল, যার সঙ্গে আমার নিজেরও ব্যক্তিগত কিছু নস্টালজিক কিছু মনে আছে। যেমন ছোটবেলায় যখন ছোট ছিলাম, শিশু যখন ছোট, তখন আমার মনে আছে বাবা আমাকে কয়েকবার ওই লন্ডন মিশনে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। তো লন্ডন গেছি, তখন ভালো পরিষেবা ছিল, এতই তখন নাম এবং ভালো ডাক্তার তখন লন্ডন মিশনে রয়েছে। আমার বাবা আমাকে ডাক্তার দেখাতে নিয়েছিল। তো সেখানে আমি গিয়ে দেখেছিলাম, তখন সেই একদম মনে ছিল যেন একটা বিদেশি কোনো জায়গা, এত পরিষ্কার পরিচ্ছন্ন। যেন লন্ডন মিশনের ব্যাপারে আমার একটা ব্যক্তিগত অনুভূতি ভীষণভাবে কাজ করে। তো আমি জানতাম যে লন্ডন মিশন খুব ভালোভাবে চলছে। আমি এখন শুনলাম যে লন্ডন মিশনটা সেইভাবে এখন অচল অবস্থা একটা আছে, উনি এরকম অভিযোগ করলেন। এটা যদি হয়ে থাকে তাহলে এটাকে আমাদের দেখতে হবে, এবং আমার ইচ্ছা থাকলেও খুব শীঘ্রই একটা আমি পরিদর্শনে যাব, আমি লন্ডন মিশন হসপিটাল দেখতে যাব, এবং এটা কিভাবে পরিচালিত হচ্ছিল এবং কি সমস্যার জন্য এটা অসুবিধায় তারা পড়েছেন, এই সবটা ক্ষতি আমি দেখব, এবং আমার তরফ থেকে যদি কিছু করার থাকে এটাকে সচল করার জন্য, ভালো করার জন্য আমি সব রকম চেষ্টা করব, উদ্যোগ নেব। এবং আমি মনে করি এটা জিয়াগঞ্জবাসীর কাছে এটা খুব গর্বের জায়গা। তাদের অনেকেরই জন্মস্থান এই লন্ডন মিশন। এই জিয়াগঞ্জ এবং জিয়াগঞ্জকে কেন্দ্র করে যত জায়গা আছে সকলেরই, বেশিরভাগ মানুষেরই একসময় তাদের জন্মস্থান এই লন্ডন মিশন। তাদের একটা সেন্টিমেন্ট যুক্ত আছে, আমি জানি, আমারও ব্যক্তিগতভাবে রয়েছে। এটার জন্য আমি উদ্যোগী হব। সুব্রত, যে কথার মধ্যে ছিলাম, 2011 সালে মুর্শিদাবাদের মধ্যে পরিবর্তনের পথ দেখালো সাগরদিঘি। আবার এই সাম্প্রতিক পঞ্চায়েত ভোট, সেখানেও দেখা গেল গোটা জেলার মধ্যে একমাত্র সাগরদিঘি কিন্তু সেই পরিবর্তনের ধারা অক্ষুণ্ণ রেখেছে। একটু বিরত করছে, এটা ফোন নিয়ে নি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি, কার্তিক মন্ডল বলছি। আচ্ছা কার্তিক বাবু, আপনাকে সবসময় পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি, ফোন করার জন্য অনেক কৃতজ্ঞতাও জানাচ্ছি। আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী রয়েছেন, আপনার কোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার থাকলে, উন্নয়ন বা কোনো সমস্যা নিয়ে এলাকার, আপনি বলতে পারেন। কার্তিক বাবু। মাননীয় মন্ত্রীকে বিজয়ের শুভেচ্ছা। আমি জানাই, আমার একটা বিষয় বলার আছে। আমরা কলেজ থেকে পাস করেছি এবং মাস্টার ডিগ্রি করতে গিয়ে আমাকে বহু দূরে যেতে হয়েছে। আমি দার্জিলিং গভর্নমেন্ট কলেজে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। তো আমার শহর, সুতরাং এখানে একটা যে ইউনিভার্সিটি হতো, বিশেষ করে কেম কলেজটা বহু দিনের স্বপ্ন আর কি। এই স্বপ্নটা পূরণ হলে, মানে একটা ভালো স্বপ্নটা বুঝতে পারলাম না, আপনি যদি আরেকবার বলেন যে আপনার স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে কেম কলেজে, যদি কেম কলেজটাকে যদি একটা ইউনিটারি করা যায়, ইউনিভার্সিটি। এটা নিশ্চয়ই শুধু আপনার স্বপ্নের সঙ্গে অনেক জেলাবাসীরও একটা স্বপ্ন রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আপনার স্বপ্ন খুব সুন্দর। এই স্বপ্ন মন্ত্রী মহাশয়ের কাছে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, শুনতে থাকুন সব সময়। এটা খুব একটা ভালো এবং খুবই গ্রহণযোগ্য একটা প্রস্তাব। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় ইতিমধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে করা হচ্ছে। যেমন নজরুল ইউনিভার্সিটি একটা হচ্ছে, এরকম বেসরকারি ক্ষেত্রে অনেকগুলো ইউনিভার্সিটি করা হচ্ছে। একটাই লক্ষ্য যে যাতে শিক্ষার প্রসার হয়, আর একটা লক্ষ্য হচ্ছে যে ছাত্রছাত্রীরা এবং যারা শিক্ষক মহাশয় আছেন যাতে তাদের কাজ করতে সুবিধা হয় এবং পরিষেবাটা ঠিকমতো পায়। যেমন যদি ইউনিভার্সিটি আমাদের মুর্শিদাবাদেই হয় এবং তার আন্ডারে যদি কলেজগুলো চলে আসে,
তাহলে আমরা যে খাতা দেখার প্রক্রিয়া এবং ছাত্রদের কাছে সেই পরিষেবাটা পৌঁছে দেওয়া এবং সঠিক মান নির্ণয় করা, ছাত্ররা যে পরীক্ষা তারা দিলেন এবং তারপরে যে সঠিকভাবে খাতা দেখা, এটা যদি জেলার মধ্যে ইউনিভার্সিটিটা হয় এবং সেটা একটা পরিসরের মধ্যে থাকে, তাহলে ছাত্ররা অনেক বেশি জাস্টিস পায় এবং শিক্ষকরা তাদের কর্মজীবনের ক্ষেত্রে ইউনিভার্সিটিটা যদি স্থানীয়ভাবে থাকে তাহলে তাদেরও তাদের চাকরির ক্ষেত্র এবং তাদের সার্ভিস দেওয়ার ক্ষেত্রটা অনেক বেশি প্রসারিত হয়। এই কথাগুলো মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ইউনিভার্সিটি আরও করার কথা ভাবছেন এবং আপনার এই প্রস্তাবকে আমি খুব সাধুবাদ জানাই এবং আমি গ্রহণ করছি এবং আপনার এই কথা আমি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো এবং যাতে অবিলম্বে এখানে সেই ধরনের কিছু হয়, যদি কেন কলেজ হয় অথবা আলাদাভাবে হয়, একটা বিশ্ববিদ্যালয় অবশ্যই দরকার মুর্শিদাবাদে এই ব্যাপারে সুব্রত, যে কথাটাই ছিলাম আমরা যে পরিবর্তন 2011 আর এবারও ওই পঞ্চায়েত ভোটে পরিবর্তন সাগরদিঘিতেই ধারাবাহিকভাবে থাকলো, জেলার অন্যত্র সেটা পৌঁছলো। সাগরদিঘির সাফল্যটা কি, পরিবর্তনের ধারাটা বজায় আছে? মানে একই ব্যাপার, ঠিক যে কারণে বিধানসভাতে জয় এসেছিল ঠিক সেই কারণেই পঞ্চায়েতের জয়টা এসছে, সঙ্গে 2 বছরের একটা পথ চলা ছিল যুক্ত হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমি প্রথমেই বলেছিলাম যে মমতা ব্যানার্জির যে পরিবর্তনের ডাক, এই ডাকটা এই আহ্বানটা আমি মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছিলাম এবং তিনি উপস্থিত হয়ে মানুষের কাছে আবেদন রেখেছিলেন। আমার তার বার্তা পৌঁছে দেওয়া এবং তার আবেদন রাখা দুয়ে মিলে এবং ওখানকার মানুষের প্রচেষ্টা, আমার সহকর্মীদের প্রচেষ্টা এবং আমার শুভাকাঙ্ক্ষী তাদের প্রচেষ্টা সব মিলিয়ে বিধানসভার জয়টা হয়েছিল। ঠিক সেইভাবে এই যে মাঝে 2 বছরের পথ চলা, সেখানে প্রতিশ্রুত মতো আমি মানুষের কিছু কাজ করার চেষ্টা করেছি। মানুষও খানিকটা বিশ্বাস করেছেন যে যেটা আমরা বলেছিলাম সেটা অনেকটাই কাজে পরিণত হচ্ছে, মানুষের আস্থাটা একটু অর্জন হয়তো করা গেছে। এই সব মিলিয়ে মমতা ব্যানার্জির বার্তা, মানুষের কিছুটা ইচ্ছা পূরণ, তাদের খানিকটা আস্থা অর্জন, এই সব কিছুর মধ্য দিয়ে পঞ্চায়েতেও একটা ফলাফল এসেছে। আপনি বলতে পারেন তাহলে জেলার অন্যত্র কেন এই ফলাফলটা আসলো না? সাগরদিঘি ধারাবাহিকভাবে পথ দেখাচ্ছে। অন্যত্র একটা কথা বলি, অন্যত্র ফলাফলটা কিন্তু আমাদের এইভাবে না এলেও কিন্তু একটা প্রতিফলন আমরা পেয়েছি। যেমন আমরা বলছি মুর্শিদাবাদে পঞ্চায়েতের সমস্ত সিটের প্রার্থী দিয়ে যে লড়াই করা, এটা কিন্তু এই বছরই প্রথম। তার ফলে কি হয়েছে, আমাদের যে সিম্বল মমতা ব্যানার্জির যে বার্তা, সেটা এর আগে কখনো মুর্শিদাবাদের কোনায় কোনায় পৌঁছায়নি, যেটা এবার আমরা পৌঁছাতে পেরেছি। এটা একদম প্রথম। সেই দিক থেকে বিচার করলে আমাদের প্রার্থীরা গোটা জেলায় যে পরিমাণ ভোট তারা পেয়েছেন এবং যেভাবে আমরা এগিয়ে গেছি, তাতে কিন্তু আমরা বলতে গেলে 0 থেকে শুরু করেছিলাম, আমরা কিন্তু একটা জায়গায় পৌঁছেছি। সুব্রত একটু বিরত করছি, এটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমার একটা বিষয় আছে, কথা বলতে আমি ওই আমাদের নেতা মন্ত্রী সাহেব আছেন সুব্রত সাহা, অনুগ্রহ করে আপনার নাম আমি একটা কথা জিজ্ঞেস করবো। অনুগ্রহ করে আমাদের লালগোলা থানাতে কে বলছেন? হ্যালো, আমি লালগোলা থেকে বলছি। আমি যেটা জানতে চাইছি একটু অনুগ্রহ করে বলুন, আপনার নামটা বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি লালগোলা থেকে বলছি। লালগোলা থেকে বলছেন, আপনার নামটা বলুন। আমি বলে যাচ্ছি আমাদের যে তৃণমূল আছে, আমাদের সাহেব আছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি পরবর্তীতে নিশ্চয়ই ফোন করবেন। ফোন করার জন্য ধন্যবাদ, কিন্তু যান্ত্রিক গোলযোগ আমরা বুঝতে পারছি না আপনার কথা করবেন। হ্যাঁ, সুব্রত, তো আমি বলছিলাম যেটা যে আমাদের কিন্তু ফলাফলটা জয়ের ফলাফল না হলেও কিন্তু ভোট অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু একটা আগামী দিনে আগামী দিনের জন্য কিন্তু একটা আমি বলবো সোপান। একদিনে তো সিরিজে আপনি নিশ্চয়ই আমরা কিন্তু অনেকগুলো ধাপ এই নির্বাচনের মধ্যে দিয়ে দিয়েছি। অতএব এটা বলা যাবে না যে আমরা অগ্রসর হইনি। যেহেতু সাগরদিঘিতে আমরা আরেকটু এগিয়েছিলাম, সেই জন্য এই এগোনোটা জয়ের
ফল দিয়েছে। কিন্তু অন্যত্র যেখানে যেহেতু আমাদেরকে জিরো থেকে শুরু করতে হয়েছে, সেখানে হয়তো আমাদের একটা নাম বাড়িয়ে এসেছে। অতএব জয়ের ফলের আগের ধাপ, অতএব গোটা জেলায় সাগরদিঘিতে জয়, অন্যত্র এগিয়ে যাওয়া, এই দুয়ে মিলে আমাদের সার্বিক অগ্রগতি হয়েছে। সুব্রতদা, আমাদের জেলায় আম লিচু সম্পদ, এবং আমাদের নবাবী এই জেলায় নবাবদের আমলে আমের জন্য একটা দপ্তর ছিল, আম্বাখানা। লালবাগে এখনো সেই আম্বাখানা ধ্বংসস্তূপ। তো এই আম সংস্কৃতি বা এই যে আমাদের সম্পদ লিচু, সেই নিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের উদ্যোগে কিভাবে কি ভাবছেন, কি করা যায় বা আগামী দিনে কি হতে পারে? আমি এই দপ্তরটি যখন পেলাম তখন আমার একটা খুব আনন্দ যে আমি কিছু কাজ করতে পারবো মুর্শিদাবাদের জন্য। আমরা জানি যে মুর্শিদাবাদে আমের জন্য বিখ্যাত, আর এর কারণ হচ্ছে মুর্শিদাবাদের নবাব, সেই নবাব ছিল তাদের চেষ্টাতে এটা সম্ভব। তখন সেই নবাবী যে মেজাজ তাদের ছিল, ম্যাঙ্গো কালচার গড়ে উঠেছিল। কালচার তারা ভীষণভাবে, আমরা এখন রিসার্চের কথা বলি, সেই সময় রিসার্চ শুরু হয়েছিল, একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি কিভাবে নতুন। এবং এখানে আমি শুনেছি 200-র উপরে আমের প্রজাতি একদম। এবং আমি দায়িত্ব নিয়ে প্রথমেই আমি আমার ডাইরেক্টর এবং অন্যান্য যারা জেলা আধিকারিক আছে তাদেরকে আমি দেখেছিলাম, দেখে আমি বলেছিলাম, অন্যান্য জেলাকেও ডেকেছিলাম, মুর্শিদাবাদের জন্য বলেছিলাম যে আমাদের যে হারিয়ে যাওয়া যে প্রজাতি আমগুলো, এগুলো খুঁজে পাবো যেভাবে। তখন তারা আমাকে বললো যে, আমি জিজ্ঞেস করলাম সম্ভব? তো বলে হ্যাঁ সম্ভব, আমাদেরকে মাদার ট্রি খুঁজতে হবে। যদি আমরা মাদার ট্রি একটাও খুঁজে পাই। সুব্রত একটু বিরত করছে, ফোন নিয়ে নি। হ্যাঁ নমস্কার, সবসময় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, অনুগ্রহ করে একটু বলবেন? আমি দীপচাঁদ ঘোষ। আপনার টেলিভিশন সেটের সাউন্ডটা দয়া করে একটু মিউট করে দিন না, তাহলে আমাদের পক্ষে আপনার কথা বুঝতে সুবিধে হয়। আমি দীপচাঁদ ঘোষ বলছি। হ্যাঁ বলুন। উঠলামপুর অঞ্চল থেকে। হ্যাঁ বলুন। কিছুদিন ধরে আমরা দেখছি পঞ্চায়েত প্রধান অনেক দুর্নীতি করেছে। এটা এনএফডি, আপনার ইন্দিরা আবাসন এবং ভাতা, এটা ডেপুটেশনের মাধ্যমে জানানোর সত্ত্বেও পঞ্চায়েত প্রধান কিছু করলেন না। তারপরে আমরা বিডিও সাহেবের কাছে পরপর পঞ্চায়েতের আগে একটা ডেপুটেশন লিখিত অভিযোগ, এবং 1 তারিখে আমরা লিখিত অভিযোগ দিয়েছি বিডিও সাহেবের কাছে। একজনের নাম্বার আইডি নাম্বার দিয়ে অন্যজনকে ভাতা পাইয়ে দেওয়া, একজনের আইডি নাম্বার দিয়ে অন্যজনকে ইন্দিরা পাইয়ে দেওয়া, অভিযোগ লিখিত আমরা জমা দিয়েছি, তবু কিন্তু কোনো সুরা হয়নি। আমাদেরকে পঞ্চায়েতের আগে বলেছিলেন বিডিও সাহেব যে আপনারা ইলেকশনের জন্য এটা করছেন, এরপরে হয়তো করবেন না। তারপরে আমরা কয়েকজন প্রতিনিধি হিসাবে আমরা বিডিও সাহেবকে গিয়ে একটা লিখিত অভিযোগ দিয়েছি, আপনার পুজোর পরে দেখছি সুরা হবে কিনা আমরা চিন্তা করতে পারছি না। তাহলে কি আমরা মন্ত্রী মহাশয়ের কাছে সেই একটা কপি কি দিয়ে আসতে পারি, না কিভাবে ব্যবস্থা হবে? কি বলবেন আপনি? প্রচন্ড দুর্নীতি এখানে। পঞ্চায়েতে হচ্ছে কংগ্রেসের 6, আপনার সমস্যা বুঝে গেছি। আপনার আকর্ষণ করতে চাইছেন সেটা মন্ত্রী মহাশয় বুঝতে পেরেছেন। আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি যদি এটা লিখিতভাবে একটা কপি আমার কাছে দেন, তাহলে আমি উপযুক্ত ক্ষেত্রে এটার জন্য ব্যবস্থা নিতে পারবো, এবং আশা করছি আপনার তাহলে সুরা হয়ে যাবে। আমাকে এটা লিখিত পাঠিয়ে দিন। সুব্রত, যেটা হচ্ছিল কথা, এই যে ম্যাঙ্গো কালচার, এই আপনি যেটা বললেন, আমি আধিকারিকদের বললাম যে আমাদের ভ্যারাইটিগুলো খুঁজে বার, ওরা বললো সম্ভব, আমাদেরকে মাদার ট্রি খুঁজে বার করতে, মাদার ট্রি। এবং আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত তারা প্রায় 60 থেকে 70 ভ্যারাইটি তারা খুঁজে পেয়েছে, এবং তারা সেগুলো কে আরো তার থেকে উন্নত, মানে অনেকদিন গাছে ফলন না হলে সেই গাছটাও নষ্ট হয়ে যায় এবং গাছের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, এবং সেটাকে যে অরিজিনাল জায়গায় ফিরিয়ে আনার জন্য কিছু হর্টিকালচারের প্রক্রিয়া আছে, তারা সেগুলো শুরু করে দিয়েছে। এবং আমি আশা করছি যে আরও অনেক ভ্যারাইটি, আমরা 200 না হলেও প্রায় কাছাকাছি আমরা ভ্যারাইটি খুঁজে বার করব, এবং এটাকে আমরা আবার লাইভ করি, এবং তার থেকে আমাদের মুর্শিদাবাদের যে ঐতিহ্য এবং কালচার, ম্যাঙ্গো কালচার, সেই ওটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো, এটা আমরা খুব আশা করি।
এই যে পর্যটন শিল্প আমাদের জেলার খুবই একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা যেখানে রয়েছে, দীর্ঘদিন ধরে বাম জমানাতেও অনেকবার বলা হয়েছে যে এই সার্কিট ট্যুরিজম গড়ে উঠবে, বিভিন্ন রকম প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে, একই জায়গায় 2বার 3বার শিলান্যাস হয়েছে, গত সরকারের আমলে দেখেছি। এই সরকার এই জেলার পর্যটনের উন্নতির জন্য কি ভাবনা চিন্তা করছে? আমরা এখন যে কাজগুলো করছি, আমরা কিন্তু কোথাও শিলান্যাস করিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ওইভাবে কোথাও শিলান্যাস করিনি। শিলান্যাস আমরা সেখানেই করি যেখানে কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হওয়ার পর শিলান্যাস করি, আগে না। অনেক জায়গায় শিলান্যাস করাই হয় না, কাজ শেষ হয়ে যাওয়ার পর হয়তো আমরা উদ্বোধন করি। বহু জায়গায় আমার সাগরদিঘিতে এবং মুর্শিদাবাদে আমরা শিলান্যাস করিনি, কাজ কমপ্লিট হয়ে গেছে, পরে হয়তো ফিতে কেটেছি বা করিনি, তাও হয়েছে। কিন্তু শিলান্যাস করা হয়েছে পড়ে আছে এমন জায়গায় করা হয়েছে। ঠিক সেইভাবে মুর্শিদাবাদের যে ট্যুরিজম ব্যাপারটা, এটা তো নতুন কিছু নয়, এবং মুর্শিদাবাদের ট্যুরিজম তো সর্বশ্রেষ্ঠ হওয়া উচিত, সর্বশ্রেষ্ঠ হওয়া দরকার। প্রচুর মানুষের সেক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হবে। এখানে মানুষকে একটা জায়গা তৈরি করে আকর্ষণ করতে হয়, আর এখানে তো তৈরি আছে। মুর্শিদাবাদের প্যালেস দেখতে কে না চায় সারা বাংলায়? কে মুর্শিদাবাদের নবাবের সিরাজদৌলার কবরস্থান দেখতে না চায়? কে না চায় পলাশীর প্রান্তরে গিয়ে একবার দেখে আসা, যেখানে সিরাজের পতন হয়েছিল একটা বলতে গেলে বিশ্বাসঘাতকতার কারণে। তো এখানে ইতিহাস মাটিতে মাটিতে মিশে আছে। আবার গঙ্গার উপরে যদি যাই আমরা দেখতে পাবো কর্ণ সুবর্ণ, যেখানে শ্মশানকে রাখা। তো সাগরদিঘে তো প্রচুর ইতিহাস, মন্দির মসজিদ এগুলো দেখা যায়। মুর্শিদাবাদের মাটি মানে ইতিহাস না, যেখানে যাবো ইতিহাস। তো সেইখানে আমরা 34 বছর এটা অবহেলিত হয়েছে, এখানে কিছু হয়নি। আমি একটা নির্দিষ্টভাবে পরিকল্পনা রাজ্য সরকারের কাছে জমা দিয়েছি। আচ্ছা, অলরেডি জমা দেওয়া হয়ে গেছে? জমা দিয়েছি। তাতে আমি আমাদের একটা নবাব প্যালেসের ওখানে লাইট অ্যান্ড সাউন্ড করার জন্য একটা প্রস্তাব রেখেছি। লাইট অ্যান্ড সাউন্ড ওখানে হোক, দিল্লিতে যেমন আছে, হায়দ্রাবাদে আছে, অনেক জায়গাতে লাইট অ্যান্ড সাউন্ডটা রয়েছে। তো এই লাইট অ্যান্ড সাউন্ডটার মধ্য দিয়ে যদি আমাদের ইতিহাসটাকে তুলে ধরা হয়, তাহলে মানুষের আকর্ষণ আরো বাড়বে এবং তা জানতেও পারবে। এরকমভাবে অনেকগুলো আইডিয়া এবং প্রস্তাব আমি দিয়েছি, এবং যারা প্যালেস দেখতে আসেন মুর্শিদাবাদে তাদের থাকার জন্য আরও ভালো ব্যবস্থা মুর্শিদাবাদের প্রপারে করা, বা বহরমপুরে বা গঙ্গার উপরটাকে যদি কাজে লাগানো যায়, গঙ্গার পশ্চিম পাটটা যদি কাজে লাগিয়ে সেখানে যদি একটা ভালো টুরিস্ট লজ বা কিছু করা যায়, এটার কথা আমি প্রস্তাব দিয়েছি। এই সমস্ত প্রস্তাব দিয়েছি। এখন আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অবস্থার কেন্দ্র আমাদেরকে সেভাবে সহযোগিতা করছে না। তার মধ্যে দিয়েও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অনেক প্রকল্প ঘোষণা করছেন, কন্যাশ্রীর মতন প্রোগ্রাম তিনি করেছেন। আমাদের মুর্শিদাবাদে এটা একটা বড় সমস্যা যে মেয়েদেরকে পাচার করা হয়, তাদের 18 বছর বয়স হলে তারা আর পড়াশোনা করতে পারে না। এই যে 18 বছর বয়স হওয়ার পর যাতে তারা পড়তে যায়, তার জন্য 25,000 টাকা অনুদান আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে করেছেন। এই মানুষের জন্য কিছু করতে গিয়ে এই যে টাকার দরকার, সেটা দিল্লি আমাদের সহায়তা করছে না, তার মধ্যেও তিনি করছেন। আমরা আশাবাদী যে এই অবিলম্বে আমরা দেখতে পাবো যে মুর্শিদাবাদ নবাব প্যালেস বা মুর্শিদাবাদকে কেন্দ্র করে গড়ে উঠছে। দর্শকদের জানাই যে আমাদের সময় কিন্তু সংক্ষিপ্ত, আপনারা দয়া করে কিন্তু কেউ কালকে দয়া করে আপনারা ফোন করবেন না, ফোন নেওয়ার মতো সময় নেই। আপনারা দেখছেন সবসময়ের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। আজ রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা রয়েছেন। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে গেছি। সুব্রত দা, শেষ প্রশ্ন আপনার কাছে। সামনে বহরমপুর পৌরসভার ভোট, আপনারা তৃণমূলের পক্ষ থেকে কোন বিষয়গুলোকে ইস্যু করছেন যদি খুব সংক্ষেপে বলেন? আমরা এখানে এই নির্বাচনে তো অংশগ্রহণ অবশ্যই করব, এবং এখানে যেটা খুব বেশি করে যেটা দরকার সেটা হচ্ছে যে বহরমপুরে পানীয় জলের অভাব হয়ে যাচ্ছে, কারণ এখানে এত বেশি মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি হচ্ছে, যেটা এই ছোট্ট শহরের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই।
তা সত্ত্বেও মাল্টি স্টোরি বিল্ডিংগুলো তৈরির ফলে এই মাটির তলার জল উঠে আসছে, তাতে আমাদের একটা বড় সমস্যা তৈরি হচ্ছে, আরও দিনে আগামী দিনে হবে। এছাড়া যারা এখানে বসবাস করেন তাদের ট্যাক্স, এই ব্যাপারটা আমাদের দেখতে হবে। মানুষের উপরে ভীষণ ট্যাক্সের বোঝা চাপছে, যারা ব্যবসাদার তাদের উপর অনেক ট্যাক্সের বোঝা চাপছে, এগুলোকে একটু রিল্যাক্সেশন দেওয়া দরকার এইসব বিষয়। এবং পরিষেবার আরও দিক রয়েছে অনেকগুলো, যেগুলো অনেক বেশি মানুষের খুব স্পর্শকাতর বিষয়। একটা বড় বাড়ির মালিক কিন্তু তার কোনো কারণে আর্থিক যে সহায়তা সেটা তার কাছে নেই, এরকম উদাহরণ আমার কাছে অনেক আছে। আমি এগুলো তো ডিসক্লোজ করতে পারি না, তাদের পার্সোনাল ব্যাপার। তাদের বিশাল বড় বাড়ি কিন্তু তাদের রোজগার নেই, আর তাদের ট্যাক্সটা বিরাট, তাদের খাওয়াই জোগাড় হয় না। তো এরকম ক্ষেত্রে আমাদের মিউনিসিপ্যালিটি আরও বেশি সহৃদয় হওয়া দরকার, দেখা দরকার যে তারা ট্যাক্স দিতে পারে কিনা। এই সমস্ত ব্যাপারগুলোকে আমরা হাইলাইট করব। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সঠিকভাবে তাদেরকে রিলিফ দেওয়া দরকার। যেমন উন্নয়নটা একটা দরকার আছে, তেমন মানুষের রিলিফ দরকার। শহর এটা পুরনো শহর, একটা বিবর্তনশীল আমাদের সমাজ। আজকে যে বড়লোক আছে কাল সে গরিব হয়ে যেতে পারে, আবার গরিব সেও বড়লোক হতে পারে। তো এই যে বিবর্তনশীল সমাজে আমাদের ঐতিহ্য মণ্ডিত বহরমপুর শহর, যারা একসময় অনেক বড়লোক ছিলেন আজকে তাদের অবস্থার অবনতি হয়েছে, এই তাদের কথাও ভাবতে হবে। অথচ যাতে তাদের বাড়িঘরটাও ঠিক থাকে, আবার তারা যাতে বাঁচতে পারে, এরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে ট্যাক্স এটা করা দরকার। এই সব ব্যাপারটা নিয়ে আমরা আমরা নির্বাচনে যেতে চাইছি। বহরমপুর পুরসভা বিরোধী শূন্য, এবার সব আসনে কি আপনারা প্রার্থী দেবেন? আমরা সব আসনে প্রার্থী দেব এবং আমরা মমতা ব্যানার্জির পরিবর্তনের ডাক দেব। আমরা মানুষের কাছে এইটাই বলবো যে সারা বাংলায় পরিবর্তন হয়েছে, মুর্শিদাবাদে নয় কেন, বহরমপুরে নয় কেন? আসুন মমতা ব্যানার্জির হাত ধরুন, পরিবর্তন আনুন এবং উন্নয়নের জোয়ার এখানেও আসুন। ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন সবসময়ের বিশেষ অনুষ্ঠান। মুখোমুখি ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। সুব্রতদা, আমাদের মধ্যে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা চোখ রাখুন সব সময়ের পর্দায়, সবার কথা সবার সঙ্গে সব সময়। আজ